হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বল, তুই আমার বাবাকে কেন খুন করেছিস? আমি খুন করিনি স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমাকে শুধু টাকা দেওয়া হয়েছিল খুন করার জন্য, সেই জন্য আমি করেছি। এর বাইরে আমি কিছুই জানি না। কে আমাকে টাকা দিয়েছিল সেটাও জানি না। শুধুমাত্র আমাকে টাকা দিয়ে বলে দেওয়া হয়েছিল আপনার বাবা মাকে খুন করতে, সেই জন্য আমি করেছি। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস! তোকে টাকা দিলেই কি তুই মানুষ খুন করবি? টাকার জন্য তোরা কি করবি? আল্লাহ তোদের শরীরে শক্তি দিয়েছে মানুষের উপকার করার জন্য, কিন্তু তোরা মানুষকে খুন করে দিস। তোদেরকে আমি কি করব বলতো? প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন, আমি কিছুই জানি না। আসলে আমি টাকার জন্য এরকম করেছিলাম। আজ তোর টাকা দেখে তোকে বাঁচাতে পারে কিনা। আজকে তোর এমন অবস্থা করব যে তোর টাকা তোকে বাঁচাতে পারবে না। ওই যে টাকার জন্য তুই মানুষ খুন করেছিস, আজ দেখি তোর টাকা তোকে কিভাবে বাঁচায়। ওই বলেই রাজ ছেলেটাকে গরম পানির মধ্যে ডুবিয়ে দিল। ছেলেটা চিৎকার করছে, কিন্তু রাজ তাকে ছাড়ছে না। পরে হঠাৎ করে রাজের মনে হলো ও ছেলেটা তো নির্দোষ, সে শুধু টাকার জন্য এরকম করছে। কিন্তু আসল মাথাটাকে তো তারা ধরতে পারেনি। যদি আসল লোকটাকে ধরতে পারত তাহলে হয়তো সব কিছুর সমাধান করতে পারত। কিন্তু এখন একে মেরে কোনো কিছুর সমাধানই হবে না, তাই তাকে ছেড়ে দিয়ে বেঁধে রাখলো। এর সাথে পরে কথা বলবে। আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না, তাহলে 3 দিন আগের ঘটনা বলি। রাস্তার অফিসে বসেছিল, হঠাৎ করে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলল, স্যার, আমরা খবর পেয়েছি সাকিব কিছু অস্ত্র বিদেশ থেকে নিয়ে আসবে। আমাদের সেগুলোকে আটকাতে হবে। ছেলেটাকে আবার এরকম করে মারা শুরু করে দিয়েছে। ওকে কতবার হুমকি দিলাম, কত সতর্ক করলাম, কিন্তু আমাদের কোনো কথাই শুনছে না। এখন ওকে যে করেই হোক একটা শাস্তি দিতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? সাকিব খুব ভয়ঙ্কর একটা অপরাধী। ও কারোর সামনে আসে না, আড়ালে সবাইকে ফোন করে বেড়ায়। ওকে সামনে থেকে কখনো কেউ দেখেনি। কিন্তু এভাবে চলতে দিলে হবে না, ওকে যে করেই হোক ধরতে হবে, না হলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। অনেক যুবক ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু স্যার, ওকে আমরা ধরবো কি করে? ওকে তো আমরা চিনি না। এখন যে করেই হোক আমাদের প্রথমে ওর মালগুলো আটকাতে হবে, এরপর ওকে ধরবো। সেটা বুঝতে পেরেছি, তুমি রেডি থাকো। আজকে রাতে অনেক কষ্ট করতে হবে। আজকে যদি ও আসে তাহলে ওকে এমন অবস্থা করব যাতে ও এইরকম কাজ করার কোনোদিন কোনো সাহস না পায়। আমরা প্রস্তুত আছি, আপনি শুধু আমাদের ইন্ট্রাকশন দিবেন, এরপরেই আমরা ঝাঁপিয়ে পড়বো ওর উপর। রাজ তখন তার অ্যাসিস্ট্যান্টকে বিদায় দিয়ে চলে আসলো নিজের বাসায়। রাজ বাবা মায়ের একমাত্র ছেলে। সে এখন বর্তমানে একজন গোয়েন্দা অফিসার। আজকে তাদের একটা মিশন ছিল, সেই জন্য রাতে বাসা থেকে বের হচ্ছিল। তখন তার আম্মু এসে বলল, কি ব্যাপার রাজ, এত রাতে তুমি কোথায় বেরিয়ে যাচ্ছ? তুমি তো এই একটু আগে বাসায় আসলে, তাহলে এখন কেন বাসা থেকে বের হয়ে যাচ্ছ? কোথায় যাবে? আম্মু, আমার একটা মিশন আছে, আজকে ওখানে যেতে হবে। একটা ছেলে অনেক অস্ত্র নিয়ে আসছে বিদেশ থেকে, ওগুলোকে আটকাতে হবে, না হলে এই দেশে ঢুকে যাবে। তোমার যাওয়া লাগবে না বাবা, তুমি কিছু অফিসার পাঠিয়ে দাও ওখানে। তুমি এখানে গেলে যদি তোমার কিছু হয়ে যায়, তুমি আমাদের একমাত্র ছেলে, তোমাকে ছাড়া আমরা কি করে বাঁচবো? এটা তুমি কিভাবে বললে? আমি একজন দেশের রক্ষকর্তা। আমি যদি এইভাবে পালিয়ে বেড়াই তাহলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। আমি এই দেশের নিরাপত্তার জন্য কাজ করি। এখন যদি নিরাপত্তা না করি তাহলে এই দেশটা তো একদম ধ্বংস হয়ে যাবে। আমার এখন বসে থাকলে হবে না আম্মু, আমাকে যেতেই হবে। আমার কি টাকা পয়সা কম আছে? তোমাকে কে বলেছিল এরকম চাকরি নিতে? তোমাকে বলেছি আমার ব্যবসায় জয়েন হতে, কিন্তু তুমি আমার ব্যবসা না করে এরকম রাস্তায় রাস্তায় রাত বিলাতে ঘুরে বেড়াও। আমাদের কি ভয় হয় না? এখন যদি ওর কিছু হয়ে যায় তাহলে কি হবে? বাবার এমন কথা শুনে রাজ তার বাবার দিকে তাকালো। তখন তার মা আবার রাজের পক্ষ নিয়ে বলল, ছেলেটার নিজের ইচ্ছেতে তো কিছু করতে চাইছে, এটা ওর একটা স্বপ্ন, ওর স্বপ্ন পূরণ করছে, তুমি এতে বাধা দিচ্ছ কেন? বাবা হওয়ার কষ্ট কেউ বোঝে না। বাবা হওয়াটা যে কত কষ্টের সেটা যদি ও বুঝতো তাহলে ও এরকম করতো না। আমি এত কষ্ট করে এত সম্পদ জমা করলাম সবকিছু ওর জন্য, কিন্তু ও এইগুলো নিচ্ছে না, এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কোনোদিন কোনো অপরাধী কি করে দে ঠিক নেই। আচ্ছা, তোমরা এসব নিয়ে কোনো কথা বলো না প্লিজ, আমাকে আমার কাজ করতে দাও। আমাকে এখন বের হতে হবে, আমার জন্য বাইরে অপেক্ষা করছে সবাই। বলে দ্রুত বাড়ি থেকে বের হয়ে আসলো রাজ। সামনে থাকলে হয়তো তার বাবা মার অনেক কিছু বলতো। তারা রাজকে নিয়ে অনেক টেনশন করে।
এটা রাজও বুঝতে পারে, কিন্তু সে যে একজন দেশের আইনের কর্মকর্তা, তাকে এভাবে বসে থাকলে হবে না। যে করেই হোক এই দেশের মানুষের জন্য কাজ করতে হবে। রাজ দেশের মানুষের একজন সেবক, এখন যদি সে এভাবে হাত গুটিয়ে বসে থাকে তাহলে তো হবে না। তাই রাজ তাড়াতাড়ি চলে আসলো। বাইরে তার অ্যাসিস্ট্যান্ট রিফাত কিছু সদস্য নিয়ে অপেক্ষা করছে। রাজ তখন তাদের কাছে গিয়ে বলল, তোমরা কি সবাই প্রস্তুত? জি স্যার, আমরা সব সময় প্রস্তুত এই দেশের জন্য জীবন দেওয়ার জন্য। এই দেশটাকে বাঁচাতে হবে যে করেই হোক। এই রকম ভয়ঙ্কর অপরাধীর হাত থেকে আমাদের জীবন দিয়ে যদি কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমাদের সার্থকতা। রাজ তখন রিফাতকে নিয়ে বেরিয়ে পড়ল। সঙ্গে তাদের কিছু কর্মকর্তা চলে আসলো একদম সীমান্ত এলাকায়। এখান থেকে রাজের বাসায় ফিরতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। রাজ তখন সেখানে আসলো। এসে দেখলো অনেকগুলো ছেলে এখানে অস্ত্র পাচার করছে। রাজ তখন দৌড়ে গিয়ে তাদেরকে ধরল। অনেক সহজেই তারা ধরা পড়ে গেল। এটা দেখে রাজের কিছুটা অবাক লাগলো। রাজ কার্টুনগুলোর কাছে গিয়ে খুলে দেখলো এখানে কোনো অস্ত্র নেই। এখানে মাটি আর ইট ভরা। তার মানে তাদেরকে ঠকানো হয়েছে। তাদের আরও কোনো উদ্দেশ্য ছিল। রাজের তখন নিজের উপর নিজের রাগ হচ্ছিল। ভুল ইনফরমেশনে এখানে চলে এসেছে তারা। তার মানে কি তাদের জন্য অন্য কোনো বিপদ অপেক্ষা করছে? রাজ তখন ছেলেগুলোকে অ্যারেস্ট করে নিয়ে বাসায় ফিরল। বাসায় ফিরে এসে রাজ যে এত বড় একটা দুঃসংবাদ পাবে সেটা রাজ জানতো না। রাজের বাবা মাকে মেরে ঝুলিয়ে রেখেছে। তাদের মুখের ভিতর একটা কাগজ। রাজ এটা দেখে প্রায় বেহুশ হয়ে গেছে। রাজ দৌড়ে গেল, তাদের কাছে গিয়ে মুখ থেকে কাগজটা সরালো। তখন দেখে তার বাবার মুখে কাগজে লেখা, হে রাজ, আশা করি এত করে তুমি তোমার বাবা মায়ের লাশ দেখে পেরেছ। তাহলে তোমার জন্য রইল সমবেদনা। তুমি আমার সাথে লাগতে এসেছিলে, সেই জন্য তোমার এই অবস্থা করলাম। এটা তোমার বাবার লাশ। তুমি আমার সবচেয়ে আপনজন আমার ভাইকে হত্যা করেছিলে। এই সামান্য একটু অন্যায় করেছিল, সেই জন্য তুমি তাকে মেরে ফেলেছিলে। এই জন্য আমি তোমার বাবা মাকে মেরে ফেললাম। আশা করি এতে তোমার শিক্ষা হয়ে যাবে, আর কোনোদিন আমার সাথে রাখতে আসবে না। রাজ তখন তাড়াতাড়ি করে তার মায়ের মুখে থাকা কাগজটাকে বের করলো। তাদের দুজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা দেখে রাজ কান্না করছে। তবুও তার মায়ের লাশের মুখ থেকে কাগজটা নিয়ে বের করলো। তখন দেখতে পেল, রাজ, এখানে তোকে আমি তুমি করে সম্বোধন করতে পারলাম না, কারণ তুই আমার সবচেয়ে আপনজন আমার ভালোবাসা মানুষকে হত্যা করেছিস। এখন আমি তোর সবচেয়ে প্রিয়জন তোর মাকে মেরে ফেললাম। এখন প্রিয়জন হারানোর কষ্ট কতটা সেটা বোঝো। আমারও খুব কষ্ট হয়েছিল সেদিন। রাজ তখন সেটা দেখে তার আব্বু আম্মুর লাশ জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। তার সবকিছু ধ্বংস হয়ে গেল। রাজ আজ থেকে প্রায় 3 মাস আগে সাকিবের বউকে করে মেরে ফেলেছিল, কারণ সে বিভিন্ন মেয়েকে চাকরির লোভ দেখিয়ে তাদেরকে দিয়ে অনৈতিক ব্যবসা করিয়ে সেটা দিয়ে তারা অনেক টাকা জমিয়ে ফেলেছিল। রাজ তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তাকে মেরে ফেলেছে বলতে তাকে রাজ ধরতে গিয়েছিল। তখন সে দৌড়ে পালানোর সময় রাস্তাকে গুলি করে সঙ্গে সঙ্গে সে সেখানেই মারা যায়। আর সাকিবের ভাই ছিল রাকিব। সে একজন টেররিস্ট। কত মানুষকে যে হত্যা করেছে তার কোনো হিসাব নেই। হাজার হাজার ছেলে মেয়েকে তারা মাদক দ্রব্য খাইয়ে ড্রাগসের নেশায় ফেলে মেরে ফেলেছিল। রাজ তখন তাকে ধরতে গিয়ে তার সঙ্গী সহ মোট 6 জনকেই মেরে ফেলেছিল। সে প্রতিশোধ নেওয়ার জন্য এখন তার বাবা মাকে মেরে ফেলেছে। রাজ এটা সহ্য করতে পারছিল না। তখন হঠাৎ করে রাজের ফোনটা বেজে উঠল। রাজ ফোনটা হাতে নিয়ে দেখে অপরিচিত নাম্বার। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসলো, কি ব্যাপার মিস্টার রাজ, গোয়েন্দাগিরি কেমন চলছে? এখন দেখেন আমি আপনার উপর গোয়েন্দাগিরি চালিয়ে দিলাম। তোর বাবা মাকে আমি মেরে ফেলেছি, পারলি না তো তোর গোয়েন্দাগিরি দিয়ে তোর মা বাপকে বাঁচাতে।
তোর কত বড় সাহস, তুই আমার বাবা মাকে মেরে ফেলেছিস। তুই আমার সাথে যদি পারিস তাহলে সামনাসামনি লড়াই কর, এখন কেন পেছন থেকে লড়াই করছিস? আমি তো কোনোদিন পেছন থেকে লড়াই করিনি, তুই আমার বাবা মাকে কেন মেরেছিস বল? আমি তোকে পেছন থেকে মারিনি, আমি শুধু তোর সাথে বুদ্ধির খেলা দিতে গেছি। তুই বুদ্ধি করে আমার ভাই আর বউকে মেরেছিলি, এখন আমি বুদ্ধি করে তোর বাবা মাকে মেরে ফেললাম। তোকে বোকা বানিয়ে তোর চোখের সামনে সবাইকে হত্যা করলাম। এখন দেখ, পারলে কিছু করে দেখা। আমি তোর গ্যাংয়ের সামনে গিয়ে তোকে তোর ভাইকে মেরেছিলাম, তার অপরাধ করেছিল বলে তাদেরকে শাস্তি দিয়েছি। তুই আমাদেরকে মারতে পারতি, কিন্তু তুই নিরপরাধ নিষ্পাপ আমার বাবা মাকে কেন মারতে গেলি? তাদের কি দোষ ছিল? তাদের একটাই দোষ ছিল, তারা তোর বাবা মা। তোর বাবা মা না হলে আমি তাদেরকে মারতাম না, কিন্তু তুই যেমন আমার প্রিয়জনকে কেড়ে নিয়েছিস, তাদেরকে হত্যা করেছিস, ঠিক সেরকম ভাবে আমিও তোদের প্রিয়জনকে কেড়ে নিলাম। যদি তোর বউ থাকতো তাহলে সবার প্রথমে তাকে মারতাম, কিন্তু তোর তো কেউ নেই, তোর বাবা মা বেঁচে আছে, সেই জন্য সবার প্রথমে তোর বাবাকে, তারপর তোর মাকে মেরে ফেললাম। তুই যে ভুল করেছিস এই ভুলের মাসুল তোকে দিতেই হবে। তুই আমার সাথে লাগতে এসেছিস, তুই জানিস না কতজন অপরাধীকে আমি প্রতিদিন ধরে মেরে ফেলি। এতই যখন তোর ক্ষমতা, তাহলে কেন তোর বাবা মাকে বাঁচাতে পারলি না? কেন পারলি না বল? বৌদির সাকিব ফোনটা কেটে দিল। রাজ তখন মনে মনে বলল, সত্যিই তো, আমি আমার বাবা মাকে বাঁচাতে পারলাম না। একজন সন্তান হয়ে আমার বাবা মায়ের খুনের দায় আমাকেই নিতে হবে, কারণ আমি যদি এরকম কাজ না করতাম তাহলে আমার বাবা মাকে এই দিন দেখতে হতো না। আমি অপরাধীদের শাস্তি দিতে খুন করেছি, আমার কাজের কারণেই আমার শত্রু আমার বাবা মাকে মেরে ফেলেছে। আমি সবকিছুর জন্য দায়ী, আমার নিজের মধ্যে অপরাধ কাজ করছিল, সেজন্য আমি নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। কালকে সকাল হলে লাশ দাফন করতে হবে। আপন বলতে পৃথিবীতে আমার কেউই নেই, শুধু বাবা মা ছিল, কিন্তু তারা মারা গেল। এখন আমি কি করব? আমি তো নিঃস্ব একা হয়ে গেলাম। আমি তখন আমার বাবার লাশের পাশে গেলাম, তাদেরকে এমন অবস্থা করে মেরেছে যেটা দেখলে যে কারো ভয় চলে আসবে। আমারও তাদের লাশের দিকে তাকাতে কষ্ট হচ্ছিল, কারণ তাদের গলায় অনেকগুলো আঘাত করা হয়েছে ছুরি দিয়ে। এই প্রত্যেকটা আঘাত যেন আমার হৃদয়ে করা হচ্ছে, আমি এতটা কষ্ট পাচ্ছি। আমি তখন আমার মাকে জড়িয়ে ধরে বললাম, মাগো, তুমি আমাকে সবসময় সাপোর্ট করে এসেছো, আমাকে বাবা নিষেধ করার পরও তুমি আড়ালে আমাকে সাপোর্ট করে এসেছো। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসলে, কিন্তু হায়, আমি তো তোমাকে বাঁচাতে পারলাম না, আমার কারণে তোমাকে আজ মরতে হলো। তুমি কি আমাকে ক্ষমা করে দেবে প্লিজ? কিন্তু রাজের মা কোনো কথা বলছে না। রাজ তখন তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরলো এবং বলল, বাবা মা, তোমরা তো কথা বলছো না, কিন্তু তুমি কথা বলো। তুমি আমাকে নিষেধ করেছিলে এই কাজে যাওয়ার জন্য, কিন্তু আমি তোমার নিষেধ শুনিনি, জোর করে ওই কাজে জড়িয়ে পড়েছিলাম। এটা আমার স্বপ্ন ছিল, তুমি আমার স্বপ্ন পূরণে কোনোদিন বাধা দেওনি। আড়াল থেকে শুধু আমাকে নিষেধ করে গেছো, কিন্তু সামনাসামনি কোনোদিন আমাকে বাড়ির বাইরে আটকে রাখোনি। কিন্তু আমার কারণে আজ তোমাদেরকে মরতে হলো। কিন্তু আমি কথা দিচ্ছি বাবা, আমি যতদিন না ওই খুনিকে শাস্তি দিতে পারি আমার শান্তি নেই। পুরোটা রাত এভাবে কান্না করতে করতে চলে গেল রাজের। পরের দিন সকাল হতেই রিফাত চলে আসলো তাড়াতাড়ি করে রাজের বাসায়। রিফাতকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো রাজ। আপন বলতে তাদের আর কেউ নেই, রিফাতের বাড়িতেও কেউ নেই, তার বাবা মা সবাই মারা গেছেন। সে রাজের বাবা মাকে বাবা মায়ের মতো দেখত, এখন তার বাবা মা মারা গেছে, রাজের বাবা মাও মারা গেছেন। সব মিলিয়ে তারা এখন একা পথের প্রতীক হয়ে গেল। তখন রিফাত রাজকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, স্যার, বিশ্বাস করুন, আমি জীবনে হয়তো অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আজকে যতটা কষ্ট পেয়েছি এতটা কষ্ট জীবনে কখনো পাইনি। আপনার বাবা মাকে আমি নিজের বাবা মায়ের থেকেও বেশি ভালোবাসত। জন্মের পর বাবা মাকে দেখিনি, কিন্তু আঙ্কেল আন্টিকে পেয়ে আমি বাবা মায়ের দুঃখ ভুলে গিয়েছিলাম। কিন্তু ওই সাকিবের বাচ্চাটা ওনাদেরকে খুন করেছে, আমি ওকে ছাড়ব না। আপনি শুধু আমাকে অর্ডার দিন, আমি নিজের জীবন দিয়ে হলেও ওকে শেষ করে দিব। রাজ তখন কি বলবে কিছুই বুঝতে পারছিল না, জড়িয়ে ধরল তাকে। কান্না করছে দুজন অনেকক্ষণ ধরে। তারপর রাজ রিফাতকে বলল, রিফাত, এখন শান্ত হওয়া, এখন কাজ করার সময়। ও বুদ্ধি করে আমাদেরকে ঠকিয়েছে, কিভাবে আমাদেরকে সব ভুল ইনফরমেশন দিয়েছে। এরকম যদি আমরা ভুল ইনফরমেশনে যেতে থাকি তাহলে আস্তে আস্তে আমাদেরকে হঠাৎ করে এক একজনকে সবাই চলে যেতে হবে।
তাই আমাদেরকে সঠিক তথ্য জোগাড় করতে হবে, ভুল পথে চললে হবে না। যদি আমরা ভুল পথে পা বাড়াই তাহলে আমাদের ক্ষতি হবে, তাই সঠিক পথে সঠিকভাবে কাজ করতে হবে। কিন্তু স্যার, আমি যে জায়গা থেকে সংবাদ পাই তারা সবাই খুবই বিশ্বস্ত। তারা আমাকে কোনোদিন ভুল ইনফরমেশন দেয় না। আমরা তো ওখানে গিয়ে পেয়েছিলাম তারা পাচার করছে, কিন্তু সেই জায়গায় যে এসব করে দিবে সেটা আমরা জানতাম না। এরপরেও আমি আমার ইনফরমারদেরকে আরো সতর্ক থাকার কথা বলল। তবে হবে না রিফাত, আমাদেরকে ওই ইনফরমারদের ওপর ভরসা করলে হবে না, আমাদেরকে নিজেদের ইনফরমার হতে হবে, এরপর সবকিছু করতে হবে। মনে রাখবে, পুলিশের হাত যত লম্বা হবে গোয়েন্দাদের হাত তত লম্বা হবে। ঠিক তেমন ভাবে অপরাধীরা তাদের অপরাধ জগতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসবে। আমরা যেরকম নতুন নতুন প্ল্যান করি তারা নতুন নতুন প্ল্যান করে আমাদেরকে ঠকানোর চেষ্টা করবে, আমাদেরকে বোকা বানিয়ে ফেলবে। কিন্তু আমাদের তা হলে হবে না, আমাদেরকে চালাক হতে হবে। যে করেই হোক ওদেরকে ধরতে হবে, না হলে ওরা আমাদের সবকিছু ধ্বংস করে দিবে। আগে সাকিবকে চেনা দরকার, আমরা তো সাকিবকে চিনিই না। এখন আমরা সাকিবকে কিভাবে চিনব স্যার? হয়তো সাকিব আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা সাকিবকে চিনতে পারছি না। এর জন্য আমাদেরকে ছদ্মবেশ নিতে হবে। আমরা যদি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই তাহলে আমরা হয়তো সবকিছু শেষ হয়ে যাবে, আমরা কিছুই করতে পারবো না। সাকিব আড়াল থেকে সবাইকে ধ্বংস করে দিবে, কিন্তু আমরা সামনে থেকে কিছুই করতে পারবো না। তুমি এক কাজ করো, আমার সাথে চলো। এরপর তারা রাজের বাবা মায়ের দাফন শেষে বেরিয়ে পড়ল। বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে ওই ছেলেটাকে ধরল, কিন্তু এটা শুধু সামান্য একটা কন্ট্রাক্ট কিলার, তাই সে কিছুই জানে না। তাই ওকে অ্যারেস্ট করে পুলিশের হাতে তুলে দিয়ে রাজ একটা খাদের কিনারায় চলে আসলো এবং সেখানে এসে রাজ জাপ দেওয়ার অভিনয় করলো আর সেটা রিফাতকে ভিডিও করতে বলল। এরপর সেই ভিডিওটা রিফাতকে ইন্টারনেটে আপলোড দিতে বলল রাজ। রাজ তখন রিফাতকে সবকিছু বুঝিয়ে দিল। পরের দিন থেকে পত্রিকার হেডলাইন হয়ে গেল গোয়েন্দা অফিসার রাজ চৌধুরীর আত্মহত্যা। সবাই এটা নিয়ে বিভিন্ন রকম প্রচারণা করছে, কিন্তু রাজ রিফাতকে আরো একটা প্ল্যান বলে দিল। রিফাত তখন সবার সম্মুখে পদত্যাগের অভিনয় করলো এবং রিফাত রাজের কাছে এসে বলল, স্যার, আপনার মাথায় কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে পদত্যাগের কথা বললেন আপনি, আত্মহত্যার অভিযোগ করলেন। সবাই তো আমাদেরকে মৃত ভাববে, আমরা তো আর সমাজে মুখ দেখাতে পারবো না। কি হলো আপনার প্ল্যানের? কিছুই তো আমি বুঝতে পারছি না। রিফাত, তুমি আমাকে ভুল বুঝছো না, আমি যেরকম করছি সেই রকমই করো। আমি তোমার ভালোর জন্য এসব করছি। এখন সম্ভবত তোমার কাছে একটা ফোন আসবে, তোমাদের কাছে সাকিব ফোন করবে। আমি নিশ্চিত তোমাদেরকে পদত্যাগের কারণ জানতে চাইবে, তখন তুমি আমার শেখানো কথাগুলোই বলবে। বলতে না বলতে সাকিব রিফাতকে কল করলো। রিফাত ফোনটা ধরে অনেক ভয় পাচ্ছিল। তখন সাকিব রিফাতকে বলল, আমি বলেছিলাম তোর বসকে সবকিছু বাদ দিয়ে দিতে, আমার সাথে না লাগতে, কিন্তু সে আমার কথার আসলে যুদ্ধ করতে এসেছিল। এখন দেখ তোদের অবস্থা কি হলো, একজন মারা গেছে, আরেকজন ইচ্ছে করেই পদত্যাগ করে নিচ্ছে। তোর এইসবের কারণ কি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। দেখো ভাই, আমার একমাত্র অবলম্বন ছিলেন আমার বস, কিন্তু উনি তো আত্মহত্যা করলেন ওনার বাবা মায়ের মৃত্যুর শোক সহ্য না করতে পেরে। কিন্তু আমার যখন সবকিছু শেষ হয়ে গেছে, আমি এসব কাজ করে লাভ নেই। যেখানে আমার বস রাজ স্যার নেই, সেখানে আমি কাজ করে কি লাভ? কোন দিন আমার জীবন চলে যায় এটা জানি না। এজন্যই আমি আজ থেকে সতর্ক হয়ে গেলাম। খুব ভালো করেছিস, তোর বুদ্ধি ভালো আছে, তুই জীবনে সফল হতে পারবে। একটা মাথা মোটার জন্য আমার সাথে লাগতে এসেছিলি, আমার সাথে যে লাগতে আসে সেই ধ্বংস হয়ে যায়, এটা নিশ্চিত। রাজ তখন রিফাতকে কথা চালিয়ে যাওয়ার জন্য বলল। এদিকে রাজ ওর ফোনের লোকেশন ট্র্যাক করার জন্য 2 জন লোককে সিলেক্ট করে রেখেছিল। তারা লোকেশন সিলেক্ট করে রেখেছে, এখন তাদেরকে লোকেশন অনুযায়ী যেতে হবে। কিন্তু তার লোকেশন প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, সেজন্য তারা অনেকবার তাদের লোকেশন ধরার চেষ্টা করলেও কোনো সময় পারেনি। আজকে তাদেরকে যে করেই লোকেশন ট্র্যাক করতে হবে, এরপর ওই লোকেশন অনুযায়ী গিয়ে ওকে ধরে ফেলবে। রিফাত তখন কথা চালিয়ে যাচ্ছে। সাকিব তখন বলল,
তোকে আমি একটা সুযোগ দিতে চাই, যদি তোর ভালো লাগে তাহলে আমার সাথে কাজ করতে পারিস। আমি তোকে অনেক টাকা দিব, কিন্তু কথা হচ্ছে তুই আমার সাথে বেমানি করবে না। আমার মনে হচ্ছে তুই ভালো হয়ে গেছিস। যদি তুই বেমানি না করিস, আমার সাথে সততার সাথে কাজ করিস, তাহলে তুই ওই চাকরি করে যা সামান্য বেতন পেতে তার থেকে কয়েক হাজার গুণ বেশি টাকা আমি দেব। কিন্তু আমি তো একজন দেশ সেবক, আমি কিভাবে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি? এই দেশের জন্য আমার জীবনকে উৎসর্গ করেছি, এখন এই দেশের সাথে আমি বেইমানি করব? আরে কিসের দেশ? যে দেশ তোমাকে শান্তিতে বাঁচতে দিও না, যে দেশের জন্য তুমি এত কিছু করলে কিন্তু শেষে তোমাকে পদত্যাগ করতে হলো, সেই দেশে দিয়ে কি করবে তুমি বলো? তাও ঠিক, আমাকে ভেবে দেখতে হবে। যদি আমি ভেবে পাই যে তোমার সাথে কাজ করার দরকার, তাহলে কাজ করার জন্য রাজি হব। কিন্তু আমি যে তোমার সাথে কাজ করব, তোমাকে আমি কিভাবে খুঁজে পাবো? সাকিবকে কোনোদিন খুঁজে পাওয়া সম্ভব নয়। সাকিব সবার আড়ালে থাকে, সবার আড়াল থেকে কাজ করে। সেই জন্য আমার কর্মীদের সাথে তুই কাজ করবি, কোনোদিন আমাকে দেখতে পারবি না। কিন্তু তোমার এরকম কাজের কারণ কি? সবার সামনে এসেও তো কাজ করতে পারো। তোমার কি কোনো হিডেন তথ্য আছে সেজন্য তুমি কাজ করছো? একদম চালাকি করার চেষ্টা করবি না। তুই কি করতে চাচ্ছিস? আমার সাথে সব ইনফরমেশন বের করে নেওয়ার চেষ্টা করছিস, কিন্তু শুনে রাখ, আমার কাছ থেকে ইনফরমেশন বের করা অত সহজ নয়। আমি তোদের মতো অত বোকা নয়। আমি গোয়েন্দাগিরি ছেড়ে দিয়েছি, তাই এসব ইনফরমেশন দিয়ে আমার কোনো লাভ হবে না। আমি এমনি জিজ্ঞাসা করলাম কৌতূহল থেকে। তোর যদি ইচ্ছা হয় কাজ কর, তাহলে কাজ করার জন্য আসতে পারিস। যদি না করিস, কাজ করবি না। তাহলে এইসব কথা বলে কোনো লাভ নেই। এখন ফোন রাখছি। বলেই ফোনটা রেখে দিল সাকিব। ওদিকে রাজ এতক্ষণে একটা লোকেশন পেয়ে গেছে, কিন্তু লোকেশনটা দেখে রাজের অনেকটা অদ্ভুত লাগলো, কারণ এটা কোনো গ্রামের এলাকা যেখানে কোনো মানুষের পক্ষে এত ভয়ঙ্করভাবে কাজ করা সম্ভব নয়। কিন্তু সাকিব কিভাবে এই এলাকা থেকে এই জায়গায় কন্ট্রোল করছে এটাই বুঝতে পারছে না রাজ। এত দূর থেকে এরকম দূরের একটা জায়গা কন্ট্রোল করা তো প্রায় অসম্ভব ব্যাপার, কিন্তু তাদের যখন লোকেশন সেখানে পেয়েছে তাহলে সেখানেই যেতে হবে রাজকে। সেজন্যই সেই এলাকার পুলিশ অফিসারের সাহায্য নেওয়া দরকার। সেজন্য রাজ রিফাতকে বলল, রিফাত, তুমি যে করেই হোক ওই এলাকার পুলিশ অফিসারের নাম্বারটা ম্যানেজ করো। আমি তার সাথে কথা বলে সেখানে যেতে চাই। ওনার সাহায্য ছাড়া ওই এলাকা আমরা চিনি না, কিভাবে চলাফেরা করব? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি মুহূর্তের মধ্যে এই কাজটা করতে পারবো। আমি যে কোনো সময় ওনার নম্বর নিয়ে আসব, আপনি রেডি থাকেন। বলে রিফাত রাজের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ছেলেটা অনেক পরিশ্রমী, যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে, যে কোনো সময় রাজ বলা মাত্র চলে আসে। এটাই পরিশ্রমের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া চাই। রাজ তখন বসে বসে চিন্তা করছে কিভাবে কি সম্ভব এরকম একটা গ্রামের এলাকা থেকে এরকম একটু বড় মাস্তান বেরিয়ে আসার কথা নয়। তাহলে সাকিব কিভাবে গ্রাম থেকে এটা কন্ট্রোল করছে? তাহলে কি ওই গ্রামেই তার কোনো গোপন আস্থান আছে? পরের দিন সকালে রিফাত একটা নাম্বার নিয়ে আসলো। এটা ওই কমলাপুর গ্রামের পুলিশ ইন্সপেক্টরের নাম্বার। রাজ তখন নাম্বারে ফোন দিল। হ্যালো, কমলপুর পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর অনিকা বলছি। কি বলছেন? আমি রাজ চৌধুরী, গোয়েন্দা অফিসার। এসব কি বলছেন স্যার? আপনি কি সত্যি গোয়েন্দা অফিসার রাজ চৌধুরী? আপনার মৃত্যুর খবর কাল পুরো দেশে চঞ্চলকর তথ্য সৃষ্টি করেছে। আপনি আজ বলছেন আপনি বেঁচে গেছেন? কি করে এটা সম্ভব? আমরা ভিডিওতে দেখলাম আপনি মারা গেছেন। কথা পরে হবে, আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনার এলাকায় আমি আসছি, আপনি আমাদের জন্য ব্যবস্থা করুন। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করতেছি সবকিছু। আর আপনি কেন এখানে আসবেন সেটা যদি বলতেন। ওটা আমি আসলেই জানতে পারবে। এখন আমাদের একটা ব্যবস্থা করো, আমরা যাতে আসার পর কোনো ঝামেলায় না পড়ি সেই ব্যবস্থা করো। ওকে স্যার, আপনি চিন্তা করবেন না, আপনি আসলে এখানে আপনার জন্য সব ব্যবস্থা করা আছে। রাজ তখন ফোনটা রেখে নিয়ে বেরিয়ে পড়ল, কারণ তাদের সাথে আর কেউ যাবে না, তাদের দুজনকেই যেতে হবে যে করেই হোক। ওকে সাকিবকে তাদের
ধরতে হবে, না হলে আমাদের দেশের অনেক নিরীহ মানুষ মারা যাবে। রাজ তখন বেরিয়ে পড়ল কমলাপুর গ্রামের উদ্দেশ্যে। সেখানে গেল, তবে দিনের বেলা না, রাতের আধারে, যখন তাদেরকে কেউ চিনতে পারবে না। রাজ তখন রাতের আধারে গিয়ে পৌঁছালো পুলিশ স্টেশনে। তাকে দেখে সেই পুলিশ ম্যাডাম তার দিকে এগিয়ে আসলো। অসম্ভব সুন্দর এক মহিলা রাজের দিকে এগিয়ে আসছে। দেখতে খুবই কম বয়সী মানুষ মনে হচ্ছে। সে রাজের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি আপনি এত রাতে চাদর মুড়ি দিয়ে পুলিশ স্টেশনে কি করছেন? আপনার কি কোনো দরকার? রাজ আর রিফাত তখন তাদের গা থেকে চাদরটা সরালো। খানিকটা তাদের দেখে আশ্চর্য হয়ে গেল। এরপর জিজ্ঞাসা করলো, স্যার, আপনারা এত রাতে? আপনারা তো কল করেছিলেন, কিন্তু এই সময় আসার কথা বলেননি। তবে আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি। আপনারা বলুন এখানে কি জন্য এসেছেন, আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? দেখুন মিস আনিকা, আমাদের এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো এই দেশের সবচেয়ে ভয়ঙ্কর গুপ্তখনি সাকিবকে ধরা। কিন্তু স্যার, রাকিব এখানে আছে কি? আপনারা তো শহর থেকে এসেছেন। আপনি ভুল বুঝছেন ম্যাডাম, আসলে সাকিবের সব কর্মকাণ্ড এখানেই। কারণ আমাদের সে কল করেছিল, পরে আমরা তার কল ট্র্যাক করেছি এবং দেখেছি সে এই গ্রামেই আছে। কিন্তু এই গ্রামে তো কোনো খুন খারাপি কিছুই হয় না। আমি প্রায় 1.5 বছর থেকে এখানে চাকরি করি। শহরে সাকিবের কোনো অস্তিত্বই নেই। সে এখান থেকে সবকিছু কন্ট্রোল করে। শহরে যদি ও যায় তাহলে ধরা পড়ে যেতে পারে। ওখানে অনেক গোয়েন্দা অফিসার সহ সবাই আছে, ওকে ধরে ফেলবে। ওখানে ওকে ধরে ফেলা অনেক সহজ, কিন্তু এখানে তাকে ধরা সম্ভব নয়। এখান থেকেই সবকিছু কন্ট্রোল করছে ও। কিন্তু স্যার, এখন আমরা সাকিবকে কোথায় খুঁজব? সাকিবের তো কোনো চিন পরিচয় নেই। যদি ওকে না দেখি তাহলে ও কিভাবে চিনব? সেজন্যই আমরা মৃত্যুর অভিনয় করে এখানে চলে এসেছি। আমাদের আর কোনো সময় নেই। আমরা এখন চাকরি থেকে পদত্যাগ করিনি। এটা শুধু একটা সাজানো নাটক ছিল, যাতে সাকিব বুঝতে পারে যে আমরা ভয় পেয়ে সবকিছু থেকে সরে গিয়েছি। এরপর ওকে পেছন থেকে আঘাত করব। ঠিক আছে স্যার, আপনারা যেভাবে বলবেন সেভাবে রকমই হবে। এখন এত দূর থেকে এসেছেন, চলুন আমাদের গেস্ট হাউসের ওখানে বিশ্রাম নেবেন। এরপর রাজ তাদের সাথে চলে গেল তাদের রেস্ট হাউসে, একা ছোটখাটো ঘরে। সেখানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল, কিন্তু রাজের ঘুম আসছিল না। কারণ তার একটাই টেনশন, কিভাবে সাকিবকে ধরবে। কিন্তু সাকিবকে ধরা তো দূরের কথা, তার অস্তিত্ব খুঁজে পাওয়াই তাদের কাছে কষ্টকর হয়ে পড়েছিল। পরের দিন সকালে সেখানে আনিকা আসলো। আনিকা মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর। রাজ প্রথম দেখাতে তার উপর ক্রাশ খেয়েছে, কিন্তু এখন তার এসব নিয়ে ভাবলে চলবে না। যে করেই হোক তাদেরকে সাকিবকে ধরতে হবে। তখন আনিকা আসার পর রাজ তাকে বলল, আপনি তো এই এলাকার পুলিশ ইন্সপেক্টর, আশা করি আপনার কাছে সব ইনফরমেশন আছে এই এলাকার সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিকে। স্যার, এইটা অনেক পুরনো একটা ছোট গ্রাম। এখানে পুলিশের কথার চেয়ে মানুষ গ্রামের প্রধানের কথা বেশি শোনে। তাহলে এই গ্রামে কি এমন কেউ নেই যে শহরের সম্পর্কে ভালো ধারণা আছে? তখন আনিকার পাশে থাকা আরেকজন পুলিশ কর্মকর্তা রাজের দিকে এগিয়ে আসলো। এরপর বলল, স্যার, আমি নাহিদ, এখানকার কনস্টেবল। আমার কাছে একজন আছে যে শহর সম্পর্কে ভালো ধারণা রাখে, কিন্তু সে খুবই বিপজ্জনক। সে আমাদের এই গ্রামের গ্রাম প্রধানের একমাত্র ছেলে রাফি। তুমি কি তার সাথে আমাদের একটু পরিচয় করে দিতে পারবে? তার সাথে আমরা দেখা করতে চাই। স্যার, আপনি ভুল করছেন। ওর সাথে এভাবে দেখা করলে হবে না। হতে পারে ওই সাকিবের ছদ্মবেশে সব কিছু করে বেড়াচ্ছে। আমরা যদি এভাবে ওর সামনে চলে যাই তাহলে ধরা পড়ে যাব। এর চেয়ে বরং গোপনে ওর খবর রাখি। আচ্ছা মিস্টার নাহিদ, আমাদের একটু সাহায্য করো। তুমি আমাদেরকে সব ইনফরমেশন এনে দাও, আমরা গোপনে ওর বিষয়ে খবর রাখবো। সামনাসামনি আমরা যাব না। তাহলে আচ্ছা ঠিক আছে স্যার, আপনারা কোনো চিন্তা করবেন না। আপনারা এখানে বিশ্রাম নিন, আমি ওদের ব্যাপারে সব ইনফরমেশন আপনাকে জানিয়ে দিচ্ছি। রাজ তখন সেখানে অপেক্ষা করতে থাকলো। আনিকা তার কাছে এসে বলল, স্যার, আপনার বিষয়ে অনেক শুনেছি, কোনোদিন আপনার কাজকর্ম দেখিনি। আপনি এত ভয়ঙ্কর অপরাধীকেও ধরেছেন, সেটা আমার অনুপ্রেরণা। আপনাকে সামনে দেখতে পাবো এটা আমি কোনোদিনই ভাবিনি। আপনি যদি চান তাহলে এই পুরো গ্রামটা আপনাকে ঘুরিয়ে দেখাতে পারি।
তো খুব ভালো হয়, আমি এই গ্রামটা ঘুরে দেখতে চাই। আপনাকে বলবো ভেবেছিলাম, যদি গ্রামের সবকিছু না জানি তাহলে এই গ্রামে কিভাবে তদন্ত করব। আপনি আমাদের সাথে চলুন। এরপর আনিকা তাদেরকে নিয়ে গেল গ্রামের ভিতরে। পুলিশের গাড়ি গ্রামের মাটির রাস্তা দিয়ে চলছে। এটা অনেক সুন্দর একটা পরিবেশ। গ্রামের পরিবেশ সত্যি অনেক সুন্দর। এটা তাদেরকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। ছোটবেলায় রাজ গ্রামে এসেছিল একবার, এরপরে আর কোনোদিন গ্রামে আসা হয়নি। তখন আনিকা তাদেরকে একটা চায়ের হোটেলের সামনে নিয়ে গেল, ছোটখাটো একটা দোকান। রাজ তখন ভিতরে ঢুকে চা খেলো। এখানে মাটির কাফে চা খাওয়ার মজাটাই আলাদা। তখন চায়ের দোকানদার রাজকে বলল, সাহেব, আপনারা কি শহর থেকে এসেছেন? হ্যাঁ, আমি শহর থেকে এসেছি এখানে সামান্য ব্যবসা বাণিজ্য করার জন্য। এখানকার সম্পদ অনেক ভালো। এখানকার শাকসবজি আমরা শহরে নিয়ে বিক্রি করব, সেই জন্য এখানে এসেছি। আপনার কি এই বিষয়ে কোনো ধারণা আছে? কি আর বলবো স্যার, এখানে কত মানুষ আসে প্রতিদিন, কত রকম আলোচনা শুনি প্রতিদিন। এর মধ্যে অনেকের এই আলোচনা, এই কথা শুনি যে আমাদের গ্রামের সম্পদ, মানে আমাদের গ্রামে চাষ করা শাকসবজিগুলো কম দামে ওরা শহরে নিয়ে যায়, অন্য কার কাছে বিক্রি করতেও দেয় না। এসব কাজের সাথে কে জড়িত আছে তার সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? আমি এত কিছু জানি না, তবে যতদূর জানি এই গ্রামের প্রধানের ছেলে রাফি এসবের পেছনে হাত আছে। কিন্তু আপনি বাইরের লোক, সেই জন্য আপনাকে বলে দিলাম, আপনি এই গ্রামের কাউকে এসব বিষয়ে জানাবেন না, জানলে আমার ক্ষতি হবে। ওকে ভাই সাহেব, আপনি আমাদেরকে অনেক সাহায্য করলেন। এসব বিষয়ে আমরা কাউকে জানাবো না। এরপর রাজ চা খেয়ে সেখান থেকে বেরিয়ে আসলো, কারণ তার সন্দেহ এখন তীব্র হচ্ছে। এতক্ষণ ভাবছিল রাফি এসবের সাথে কোনোভাবে জড়িত নয়, কিন্তু রাফিও মনে হয় সাকিবের হয়ে কাজ করে। তাই রাজ রিফাতকে বলে দিল যে করেই হোক রাফির খোঁজ খবর নিতে, কিন্তু সেটা খুবই গোপনে, কেউ যাতে না জানে। তখন রিফাত বলল, ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা রাফিকে এমনভাবে খবরদারি করব, ও বুঝতেই পারবে না আমরা ওকে সন্দেহ করছি। এরপর তার ইন্সপেক্টর আনিকার সাথে তার পুরো এলাকা ঘুরে দেখলো। এরপর তারা পুরো এলাকায় যত চাষি আছে সবার সাথে যোগাযোগ করলো। যতজন চাষ করে সবার কাছে জিজ্ঞাসা করলো কি সমস্যা তাদের। সবাই গোপনে তাদের সমস্যার কথা জানালো রাজের কাছে, কিন্তু কেউই সামনাসামনি জানাতে আগ্রহ দেখালো না, যাতে তারা সন্দেহ করে কাউকে ধরতে পারে। এমতো অবস্থায় রাজের কি করা দরকার সে কিছুই বুঝতে পারছিল না। সাকিব এই এলাকায় আছে নাকি রাফি এই এলাকাটা শাসন করছে এটাও বুঝতে পারছে না সে। তখন রাজের মাথায় হঠাৎ করে একটা কথা আসলো। সাকিব একবার রিফাতকে বলেছিল তার সাথে কাজ করার জন্য। তখন রাজ রিফাতকে ডাক দিয়ে আনলো। আনিকা রাজের সাথে ছিল। স্যার, আমাকে ডেকেছিলেন কি জন্য বলেন? রিফাত, তুমি একবার সাকিবকে কল করে বলো তুমি তার সাথে কাজ করতে চাও। তুমি ওকে কথার মধ্যে বেঁচে রাখবা, তখন আমি এই দিকটার কাজ করে নেব। তুমি তাড়াতাড়ি ওকে কল দাও। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখন কল দিচ্ছি। এরপর রিফাত সাকিবকে কল দিল। রাজ জিপিএস কানেক্ট করে কম্পিউটার নিয়ে বসে পড়ল, কিন্তু এভাবে কি ওকে পাওয়া সম্ভব? তবুও চেষ্টা করতে বাধা কোথায়। রিফাত কল দিল। তখন সাকিব বলল, কি ব্যাপার রিফাত, ওরফে শামসা, কেমন আছো? আসলে আমি তোমার সাথে কাজ করতে চেয়েছিলাম। তুমি বলেছিলে না আমাকে অনেক টাকা দিবে। খুব ভালো কথা, তুই এখন কোথায়? আসলে আমি একটু বাইরে আছি, শহরে এসেই যোগাযোগ করব। আচ্ছা, আমি আমার একটা ছেলেকে বলবো তোকে রিসিভ করতে। রাজ এতক্ষণে লোকেশন পেয়ে গেছে। তখন আনিকাকে দেখালো। সেও আশ্চর্য হয়ে গেল। তারা দুজন তাড়াতাড়ি রেস্ট হাউস থেকে বের হয়ে গাড়ি নিয়ে ছুটে চলল। রিফাতকে বলে গেল কন্টিনিউয়াসলি কথা বলে যেতে। রিফাত কথা বলেই যাচ্ছে। তারা লোকেশন যেখানে সেখানে আসলো। অপরাধীকে দেখে অবাক হয়ে গেল। এই তাহলে সবকিছুর মূল। আনিকা মারতে চাইল, কিন্তু রাজ বাধা দিয়ে ফিরিয়ে নিয়ে আসলো। দুজন গাড়িতে বসে আছে। তখন আনিকা বলল, ওকে সামনে পেয়েও ধরলেন না কেন স্যার? আমার তো ইচ্ছে করছে এখনই মেরে ফেলি।
আমাদের এভাবে মাথা গরম করলে চলবে না। সবাই যাতে বুঝতে পারে আমরা কিছুই জানি না, কারণ এখন হয়তো সাকিবকে ধরবো, কিন্তু ওর গুন্ডারা পুরো শহর পুরো গ্রাম সবখানে জুড়ে আছে। আগে ওদেরকে শেষ করতে হবে। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সফল হওয়া সম্ভব। সরি স্যার, এই বিষয়টা আমার মাথাতে আসেনি। সবসময় সব কথা সবার মাথায় আসবে এটা তো কোনো কথা নয়। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছেন? আসলে স্যার, আমার আব্বু আম্মু মারা গেছেন। অনেক ছোট একটা ভাই ছিল, সে 1 বছর আগে করোনায় মারা গেছে। বলে আনিকা প্রায় কান্না করে দিচ্ছিল। রাজ এটা দেখে অনেক কষ্ট পেল। আনিকা অনেক কষ্ট কান্না চাপিয়ে রেখেছে। রাজ তখন তাকে বলল, পৃথিবীতে আমরা অমর নই, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তাই এইসব নিয়ে চিন্তা না করে যেরকম আছেন সেরকমই আপনি অনেক ভালো আছেন। হ্যাঁ স্যার, আমি অনেক ভালো আছি। কিন্তু আপনি মানে আপনার ফ্যামিলি, ম্যাডাম কেমন আছেন? আরে কি বলো, আমার তো কোনো বই নেই, তাহলে ম্যাডাম কাকে বলছো? আনিকা তখন রাজের কথা শুনে মুচকি হাসলো। তাহলে আনিকা একটা চান্স নিতে পারে। আনিকা রাজকে দেখে অনেক পছন্দ করেছে। অনেক দিন ভাবছে তাকে সামনে থেকে দেখবে, কিন্তু কোনোদিন দেখেনি। কোনোদিন ভাবেওনি তার সাথে সামনাসামনি দেখা হয়ে যাবে। যখন দেখা হয়ে গেছে তাহলে তার সাথে একটু কথা বলে দেখবে যদি জীবনের সেই আশাটা পূরণ করতে পারে। কিন্তু রাজ কি মেনে নেবে? সে এত বড় একজন অফিসার, আনিকার মতো সাধারণ একজন পুলিশ ইন্সপেক্টরের সাথে ওর কি যায়? ওদিকে রাজ তখন আনিকার দিকে চেয়ে আছে। সে কিছু একটা নিয়ে ভাবছে। তার এই চিন্তিত দৃষ্টি রাজকে আরও তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। রাজ তখন আনিকার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু সে কিছু একটা নিয়ে ভাবছে। রাজ তখন তাকে বলল, কি ব্যাপার ম্যাডাম, এত কি নিয়ে ভাবছেন? আনিকা তখন রাজের কথা শুনে ভেবাচেকা খেয়ে রাজের দিকে তাকালো। এরপর নিজেকে সামলে নিয়ে বলল, জি না স্যার, কিছু নিয়ে ভাবছি না। আসলে এমনি একটা চিন্তা করছিলাম। তো আপনার কি বিয়ে নিয়ে কোনো প্ল্যান নেই? হ্যাঁ, অবশ্যই আছে। প্রতিটা মানুষের নিজের জীবন গঠনের আলাদা একটা প্ল্যান থাকে। আমারও আছে, কিন্তু এখন আমার একটাই উদ্দেশ্য। যতদিন না সাকিবকে ধরতে পারছি ততদিন আমি এই বিষয় নিয়ে ভাবতে চাইছি না। ও তাই বলেন? কিন্তু আপনার প্ল্যান কি? আপনি তো অনেক সুন্দরী একজন মানুষ, আপনার কি কোনো ভালোবাসার মানুষ নেই? থাকবে না কেন, আমারও একজন ভালোবাসার মানুষ আছে। তিনি আমার স্বপ্নের পুরুষ, আমার অনুপ্রেরণা। আমি তাকে দেখে নতুন করে বাঁচার আগ্রহ পাই। তার জীবনী পড়ে আমি একজন সত্যনায়ী পুলিশ ইন্সপেক্টর হতে পেরেছি। রাজ তখন আনিকার কথা শুনে কিছুটা কষ্ট পেল। রাজ তার সাথে আকৃষ্ট হয়ে পড়েছে। এখন সে বলছে তার ভালোবাসার মানুষ আছে, তার ভালোবাসার মানুষটাকে তাকে রাজ দেখতে চায়। কিন্তু এখন এসব নিয়ে ভাবলে চলবে না। রাজের জীবনে এখনো পড়ে আছে। তাই আনিকাকে বলল, আপনি পরে কথা বলা যাবে, এখন চলুন আমাদেরকে সাকিবের কাছে যেতে হবে। যে করেই হোক গ্রাম প্রধানকে বোঝাতে হবে এসব খারাপ কাজ সম্পর্কে। ঠিক আছে স্যার, চলুন। আমি তখন তার সাথে চলেছি। এই কয়দিন যতটা বুঝেছি, তিনি কাজের ব্যাপারে অনেক সতর্ক। কাজ ছাড়া কিছুই বোঝেন না। এইরকম কর্মী একজন মানুষকে নিজের জীবন সাথী হিসাবে চেয়েছি, সারা জীবন। কিন্তু তাকে কি আমি আমার জীবনের সাথে মানিয়ে নিতে পারবো? সে কি আমাকে ভালোবাসবে? কোনোদিনও। সে এত বড় একজন মানুষ, কত ছেলে মেয়ে তার জন্য পাগল। কিন্তু আমি কি চেষ্টা করব? চেষ্টা করতে তো কোনো বাধা নেই। আমি চেষ্টা করব। যদি তার মনের মতো হতে পারি তাহলে। রাজ তখন চলে গেল তাদের রেস্ট হাউসে। সেখানে গিয়ে রিফাতকে নিয়ে চলে গেল গ্রাম প্রধানের কাছে। গ্রাম প্রধান তাকে দেখে এগিয়ে আসলেন, এসে বললেন, কি ব্যাপার সাহেব, আপনাকে তো দেখে মনে হচ্ছে না এই গ্রামে কোনোদিন দেখছি। আর পুলিশ ম্যাডামের সাথে এখানে আপনি কি খবর ম্যাডাম? আসলে গ্রামের প্রধান সাহেব, উনি শহর থেকে এসেছেন। অনেক বড় একজন আইনি কর্মকর্তা উনি। আপনার সাথে কিছু কথা বলতে চান। আমাদের মতো এত ছোট গ্রামে ওনার মতো একজন বড় অফিসার কেন আসলেন? আর আমার সাথে কি দরকার বলুন সাহেব, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? দেখুন গ্রাম প্রধান সাহেব, আপনি একজন নেতা, আপনাকে কিভাবে বলবো কথাটা, আপনি কথাটা একটু ভেবে দেখবেন। সবাই নিরাপদভাবে নিজের ব্যবসা চালিয়ে যাওয়ার অধিকার আছে।
কিন্তু আপনার ছেলে মানে মিস্টার রাফি গ্রামের গরিব কৃষকদের সম্পদ মানে তাদের চাষকৃত ফসল শহরের মানুষের কাছে বিক্রি করেছে, কিন্তু গ্রামের মানুষ তাদের উপযুক্ত মূল্য পাচ্ছে না। তাদেরকে কম টাকা দিয়ে আপনার ছেলে বেশি টাকায় সেগুলো বিক্রি করছে। এটা কিন্তু সঠিক না। সে ব্যবসা করবে, এটা ভালো কথা, কিন্তু কম হবে ব্যবসা করবে যাতে কৃষকেরা তাদের মূল্য পায়। এরপর যে লাভ হবে সেটা যেন আপনার ছেলেকে নিতে বলেন। এই জন্যই আমরা এসেছি। কি বলছেন সাহেব? আমার ছেলে তো এরকম কোনো কাজের সাথে জড়িত নয়। আমি যতদূর জানি আমার ছেলে পড়াশোনা করে, এসব বিষয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। আমি জানি গ্রাম প্রধান সাহেব, আপনি এসবের কিছুই জানেন না, কিন্তু আপনার ছেলে আড়াল থেকে সবার কাছ থেকে ফসল নিয়ে সেগুলো শহরে বিক্রি করছে, কিন্তু আপনাকে ভয় পেয়ে গ্রামের মানুষ কেউ কিছু বলতে পারছে না আপনার কাছে। আপনি এই বিষয়টা দেখবেন। আপনি একটু অপেক্ষা করুন সাহেব, আমি আমার ছেলেকে ডেকে নিয়ে আসছি, ও ঘরেই আছে। এরপর গ্রাম প্রধান সাহেব ভিতরে গেলেন, গিয়ে রাফিকে ডেকে নিয়ে আসলেন। রাফি আসার পর রাজকে দেখে অবাক হয়ে গেল। রাজ এখানে কিভাবে আসছে সেটা রাফি জানতে চাইছে। রাজ তখন তাকে বলল, অবাক হওয়ার কিছুই নেই রাফি, আমি বেঁচে আছি এবং যেখানে এসেছি আমি জানি তুমি আমার বিষয়ে অনেক কিছু জানো, কিন্তু মনে রাখো সঠিকভাবে ব্যবসা করো, এতে তোমার লাভ হবে, তা দিয়ে তুমি ভালো মতন চলতে পারবে। আর তোমার বাবার সামনের দিকে তাকিয়ে তোমাকে অ্যারেস্ট করলাম না, না হলে আজ তোমাকে গ্রেপ্তার করে বন্দি করে রাখতাম। সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনই কাজ করব না। আমি কৃষকদেরকে তাদের উপযুক্ত মূল্য দিয়ে তারপর ব্যবসা করব। আমি ভাবতেও পারছি না রাফি, তোমাকে আমি পড়াশোনা করিয়েছি ভালো কাজ করার জন্য। আমি এই গ্রামের শান্তি রক্ষার জন্য কাজ করি, আর তুমি আমার ছেলে হয়ে কৃষকদের ঠকিয়েছো। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিন এরকম কাজ করব না, বিশ্বাস করুন আমাকে একটু। না, তোকে কিছুতেই বিশ্বাস করতে পারবো না। তুই আমার ছেলে হয়ে আমাকে ঠকিয়েছিস, এই গ্রামের মানুষকে ঠকিয়েছিস। গ্রামের মানুষকে সরল সোজা পেয়ে তোরা তাদের ফসল আত্মসাৎ করে সেগুলো শহরের মানুষদের কাছে বিক্রি করছিস। আর শহরের মানুষেরা এসে আমাকে কথা শোনাচ্ছে। তোকে আমি এজন্যই পড়াশোনা করিয়েছি। আজ তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি কথা দিচ্ছি আর কোনোদিন এরকম কাজ করব না। আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না সাহেব, আপনি ওনাকে একটু বোঝান, আমি এই কাজ কোনোদিন করব না। আচ্ছা গ্রাম প্রধান সাহেব, ওকে এবারের মতন মাফ করে দিন। ও যদি আরেকবার এরকম কাজ করে তাহলে উপযুক্ত শাস্তি দিবেন, কিন্তু ও যখন চাইছে ওকে একবার ওর ভুলের মাসুল করার সুযোগ দিতে আমরা বাধ্য থাকতে হবে। শুধু আপনি বলছেন বলে সাহেব এবারের মতো ওকে ছেড়ে দিলাম, কিন্তু আরেকবার যদি এরকম কাজ করে তাহলে এই গ্রাম থেকে ওকে বের করে দিব। এই গ্রামে এরকম কাজ করলে ঠাঁই পাবে না। ঠিক আছে গ্রাম প্রধান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য। আমি এখন যাই, আমাদের আরো কাজ করতে হবে। কি বলছেন সাহেব? আপনি আমাদের গ্রামের অতিথি, আপনি এখানে এসেছেন, এভাবে খালি মুখে যেতে পারেন না। আমাদের গ্রামের একটা ইজ্জত আছে, আপনি এখানে চা নাস্তা করে তারপর যাবেন। না না গ্রাম প্রধান সাহেব, এ কিরকম করে হয়? আমার এখনো অনেক কাজ বাকি আছে, আমাকে যেতে হবে আরো অনেক দূর। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। গ্রামের মানুষেরা শহরে আমাদের মতোই না হলে তারা মানুষদেরকে আপ্যায়ন করতে পারেন। আপনি আমাদের এখানে না খেয়ে গেলে আমরা কিন্তু রাগ করব। রাজ তখন গ্রাম প্রধানের কথা শুনে আর না করতে পারল না, তার ঘরের ভিতরে ঢুকলো। গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, মানুষগুলো অনেক সহজ সরল, তারা মানুষকে অনেক তাড়াতাড়ি আপন করে নিতে পারে। এরপরও ওখানে খাওয়া দাওয়া করে বিকালের দিকে বেরিয়ে পড়ল তারা সবাই। রিফাত রাজের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তখন রাজ আর আনিকা হাঁটছে নদীর পাড় দিয়ে। আজকে গাড়ি নিয়ে আসেনি, নদীর পানিগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। তখন আনিকা রাজকে জিজ্ঞেস করলো, একটা পার্সোনাল প্রশ্ন করি স্যার? কি প্রশ্ন করবেন করেন, এটার জন্য আমার অনুমতি নিতে হয় নাকি? আচ্ছা স্যার, আপনার কাছে ভালোবাসার মানেটা কি? ভালোবাসা কি তপ্ত মরুর বালুর শিখা? ভালোবাসা কি নদীর স্রোতে ভাসমান কোনো নৌকা? ভালোবাসা কি ভেসে যাওয়া কোনো সুখের ভেলা? ভালোবাসা কি সুখের মাঝে হাসি মিশ্রিত কান্না? ভালোবাসা কি কোনো এক অচেনা ঠিকানা? ভালোবাসা কি
ভালোবাসা কাকে বলে? আমি তো কোনো সাহিত্যিক নই যে এই কথাটার মানে বলবো, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটাই আমি বলেছি। ভালোবাসা মানে আবেগের পাগলামি, ভালোবাসা মানে কিছুটা দুষ্টুমি, ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা, ভালোবাসা মানে অন্যের সামনে নিজের ছায়া দেখা। তবে ভালোবাসার মানুষকে অবিশ্বাস করার মতন যন্ত্রণা জীবনে নেই। সব যন্ত্রণা দিনে দিনে হয়তো কমে যায়, আমরা ভুলে যাই জীবনের স্রোতের সাথে, কিন্তু এই যন্ত্রণা কখনো কমে না, কখনো ভুলে যায় না, বরং দিন দিন বাড়তে থাকে আর হৃদয়টা ক্ষত বিক্ষত করে দেয়। আপনার জবাব কোনো সাহিত্যিকের চেয়ে কম ছিল না। আপনি যদি গোয়েন্দা না হতেন তাহলে নিশ্চয়ই একজন সাহিত্যিক হতেন। আপনার কথাগুলোর মধ্যে আলাদা একটা টান আছে। আমি জানি আমার কথাগুলো ভালো হয়নি, তাই এরকম মিথ্যা সান্ত্বনা দিয়ে কোনো লাভ হবে না। বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি। আমি তো আপনার কথায় ভেবে পাগল হয়ে গেছি। আপনার কথাগুলো শুনলে মনের ভেতরে আলাদা একটা শান্তি আসছে। বলেই রাজের সামনে আনিকা তার জিহ্বায় কামড় দিল। এটা দেখে রাজের কিছুটা হাসি পেল। রাজ তখন হেসে দিল। তখন আনিকা রাজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আনিকা তখন মুখ ফসকে কথাটা বলে ফেলেছে, কিন্তু রাজ তার দিকে তাকিয়ে হাসছে। তার হাসিটা অনেক সুন্দর। আনিকা রাজের হাসির দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, তার এই মুখটা যদি চিরদিন দেখতে পেতাম তাহলে কত ভালো হতো। তখন তাকে বলবো, কি করে বলবো? না, বিশাল এক ঝামেলায় পড়ে গেছিলাম। তখন সে আমাকে বলল, এসব বিষয় নিয়ে পরে আলোচনা হবে, এখন চলো তোমাদের পুলিশ স্টেশনে নিয়ে যাব। সরি, তুমি করে বলে ফেললাম। আশা করি তুমি আমার চেয়ে বয়সে বেশি বড় হবে না। আরে কি বলছেন স্যার, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আপনি আমার সিনিয়র, তাই তুমি করে বললেই আমি বেশি খুশি হব। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তোমাকে তুমি করেই বলবো। এখন তাড়াতাড়ি চলো, তোমাকে তোমার পুলিশ স্টেশনে যেতে হবে। রাজ তখন আনিকার সাথে পুলিশ স্টেশনে গেল। গিয়ে দেখলো রাফি সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। রাজ কিছুই বুঝতে পারল না, তবে তার যেটা আন্দাজ ছিল সেটাই হয়েছে। রাফি কোনো দিনও ভালো হবে না। সে হয়তো পুলিশ স্টেশনে তার বসের সাথে দেখা করতে এসেছিল। রাফি, রাজ এবং তার সবাইকে নিজের বাসায় রেখে চলে এসেছিল তার বসের সাথে দেখা করতে। তার বস সাকিব এখানেই আছে। রাফি তার সাথে দেখা করতে এসে তাকে জিজ্ঞাসা করলো, স্যার আপনি এখানে বসে আছেন আর এখানে কত বড় একটা ক্ষতি হয়ে গেছে আমাদের। গোয়েন্দা রাজ এখানে চলে এসেছে, সে এখনো বেঁচে আছে। তুমি আমাকে অত বোকা ভাবো না রাফি। আমি জানি রিফাত আর রাজ এখানে চলে এসেছে, তারা মিথ্যা অভিনয় করেছে। সবকিছু খবরই আমি পেয়েছি, তাই তুমি আমাকে অত বোকা ভেবো না। আমি আমার প্ল্যান সাজিয়ে রেখেছি। সত্যি স্যার, আপনার বুদ্ধির কোনো জবাব হয় না। আপনি সত্যি অনেক বুদ্ধিমান। যদি মাথায় বুদ্ধি না থাকতো তাহলে কি এতদিন এর আগে বসে শহর শাসন করতে পারতাম? কে কি কোনোদিন ভেবেছিল এই গ্রামে বসে পুরো শহরটা আমার কন্ট্রোলে থাকবে? পুরো শহরটা আমি কন্ট্রোল রেখেছি শুধুমাত্র এই গ্রামে বসে। এই ছোট্ট গ্রামটাকে কি কেউ কোনোদিন সন্দেহ করতো? কিন্তু ওই রাজের বাচ্চা এটা সন্দেহ করে ফেলেছে, এখনো শেষ হয়ে যাবে। স্যার আমার খুব ভয় হচ্ছে, ওই রাজ কিন্তু খুব চালাক একটা ছেলে, যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু আমাদেরকে ধরে ফেলবে। আমি সব কিছু সাজিয়ে রেখেছি, তুমি কোনো চিন্তা করো না। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, ওরা যে কোনো সময় চলে আসতে পারে। আমি আমার সব কিছু প্ল্যান মতো সাজিয়ে রেখেছি। এরপর রাফি সেখান থেকে চলে গেল। সাকিব তখন বসে হাসতে শুরু করলো এবং মনে মনে বলল, তুই ওদের থেকেও অনেক বোকা রাফি। আমি কিভাবে প্ল্যান সাজিয়েছি সেটা যদি তুই বুঝতি তাহলে তুই আমার কাছে কোনোদিনও আসবি না। আমি তোকে পুরো পাশে দিয়েছি, সবাই তোকে সন্দেহ করেছে, আমার দিকে কোনো সন্দেহ নেই। তোকে এমনভাবে পাশিয়ে দিয়েছি কেউ আমাকে কোনোদিনও ধরতে পারবে না। তখন সাকিব রাফি পিছন পিছন যখন পুলিশ স্টেশন থেকে বের হচ্ছিল তখন দেখলো রাজ আর আনিকা এসে ঢুকছে। সাকিব তখন তাদেরকে বিদায় জানিয়ে চলে আসলো। সে চায়ের দোকানদারের কাছে তাকে এসে বলল, কি ব্যাপার রহিম ভাই, সবকিছু বুঝেই বলেছো তো? ওই গোয়েন্দাকে কোনোভাবে আমাকে সন্দেহ করতে দিলে চলবে না, সবাই যেন রাফিকে সন্দেহ করে। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি। এই অফিসার রাফিকে খুঁজবে,
কোনোদিন আপনাকে সন্দেহ করবে না। এখন আপনি আমার টাকাটা দিয়ে দেন। সাকিব তখন তার পকেট থেকে বন্দুক বের করে সে চায়ের দোকানদারকে গুলি করে দিল। এরপর বলল, সাকিব কোনোদিন নিজের কাজের প্রমাণ রাখে না। তুই বেঁচে থাকলে হয়তো আমাকে ফাঁসি দিতে পারছিস, তাই তোকে মেরে ফেললাম। তুই আর কোনোদিন বাঁচতে পারবি না, আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবি না। আমি জানতাম রাজ বেঁচে আছে এবং সেই সব কিছু প্ল্যান করেছে। তাইও যখন এই গ্রামে আসলো তখনই এই চায়ের দোকানদার সহ সবাইকে বলে দিলাম যাতে রাজে কিছু জিজ্ঞাসা করলে রাফির কথা বলে। রাফি ছোটখাটো একটা ব্যবসা করে, তার এই ব্যবসা অনৈতিক হলেও খুব ছোট, কিন্তু তাদের আলাদা আমার এত বড় ব্যবসা সেটা কেউ জানতো না। তখন সবাই রাফিকে সন্দেহ করেছে। এদিকে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। এখন আমার একটাই টার্গেট, ওই রাজকে পৃথিবী থেকে তুলে দেওয়া। রাজ তখন আনিকাকে নিয়ে তারা পুলিশ স্টেশনে ঢুকলো। রাজের সন্দেহ ঠিক হলো, রাফি এখানে বলতে এসেছিল সবকিছু। রাজ কোনোদিন কল্পনাও করতে পারেনি ও এই কাজ করতে পারে। তখন আনিকা রাজকে বলল, আমার বিশ্বাস হচ্ছে না স্যার, নাহিদ এই কাজ করতে পারে। নাহিদ যে সাকিব সেটা আমরা জানতাম না। ও প্রায় 1 বছর থেকে এখানে চাকরি করে। আমি আসার পর থেকে কোনোদিন তাকে সন্দেহ করতে পারিনি, এমনভাবে কাজ করে যাচ্ছে। এটাই অপরাধীদের আসল চেহারা। তাদেরকে সামনে থেকে দেখে চেনাই যায় না যে ওরা আসলে অপরাধী, কিন্তু আড়াল থেকে সব কাজ করে যায়। এখন আমাদেরকে সতর্ক থাকতে হবে, যে কোনো সময় যে কোনো কারো ক্ষতি করে দিতে পারে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সতর্ক থাকব। আপনি সতর্ক থাকবেন, আপনার যে কোনো ক্ষতিও হতে পারে। ওদের মেন টার্গেট আমি না, আপনি। আপনাকে সবার প্রথমে মেরে ফেলতে চাইবে। কথাটা একটু করুণ চোখে বলল আনিকা। রাজ তখন তার দিকে তাকিয়ে আছে। সে এমনভাবে কথা বলছে যেন রাজ তার খুব আপনজন, রাজ তার খুব প্রিয় মানুষ। রাজ কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তখন তাকে বলল, এখন আর গ্রাম প্রধান সাহেবকে বলতে হবে না, আমাদেরকে তুলে আনতে হবে রাফিকে। রাফিকে কাজে লাগিয়ে এই নাহিদকে ধ্বংস করে দিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, রাফিকে আজকে রাতের মধ্যে অ্যারেস্ট করে নিয়ে আসবো। তবে সেটা এখানে নিয়ে আসলে নাহিদ দেখে ফেলবে এবং সব কিছু শেষ হয়ে যাবে। আমি আপনার গেস্ট হাউসে নিয়ে যাব, ওখানে গিয়ে রেখে বেঁধে রাখবো। আচ্ছা ঠিক আছে, তুমি আজকের মধ্যে এগুলো সমাধান করে আসো, এরপর আমাদেরকে মেইন কাজে নামতে হবে। ঠিক আছে স্যার। রাজ তখন সেখান থেকে চলে আসলো রিফাতের কাছে। রিফাতের কাছে এসে তাদের মেইন অফিসে কল করার জন্য বলল। সেখানে তাদের কিছু কর্মকর্তা আছে, তাদের মধ্যে একজন হচ্ছে ইমরান। রাজ ইমরানকে কল করলো। ইমরানকে কল করে বলল, ইমরান, তোমাকে সতর্ক থাকতে হবে। আজকে তুমি সাকিবের যত কারখানা আছে, যত মানুষ, যত আস্তানা আছে সবাইকে আক্রমণ করবে। সাকিবকে আমরা টার্গেট করে ফেলেছি, ও কিছুই করতে পারবে না। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি যত অফিসার আছে সবাইকে নিয়ে আক্রমণ করব। ওরা কিছুই করতে পারবে না। আপনি শুধু সাকিবকে কন্ট্রোল করে রাখবেন যাতে সাকিব কিছু করতে না পারে। তোমরা কোনো চিন্তা করবে না, আমি এদিকে সাকিবের ব্যবস্থা করছি। কিন্তু সাকিব যাতে শহরে কোনো খারাপ কাজ করতে না পারে সেজন্য তোমরা শহরের যত কারখানা আছে সাকিবের সবগুলোতে তোমরা আক্রমণ করো। ওদের যত লোকজন আছে সবাইকে তোমরা অ্যারেস্ট করো। যদি ওদের লোকজন বেঁচে থাকে তাহলে ওরা সাকিবের বদলা নেওয়ার চেষ্টা করবে, তাই ওদেরকে আগে শেষ করে দিতে হবে। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এদিকে ব্যবস্থাটা করে রাখছি। আপনি ওদিকের সব কিছু দেখে রাখুন, শহর নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। রাজ তখন ফোনটা রেখে রিফাতকে বলল, রিফাত, আমাদেরকে এখন সতর্ক থাকতে হবে। আমাদের বন্দি করা হবে 2-1 দিনের ভেতরেই। কি বলছেন স্যার? আমাদেরকে বন্দি করা হবে কেন? আর কে আমাদেরকে বন্দি করবে? তুমি হয়তো ভুলে গেছো আমরা এই এলাকায় কেন এসেছিলাম, সাকিবকে ধরার জন্য। সাকিব সবার আড়ালে আড়ালে পালিয়ে বেড়ালেও আমার চোখ ফাঁকি দিতে পারেনি। মানে আপনি কি বলতে চাইছেন স্যার? আমাদের সামনে সাকিব আছে, কে সাকিব বলুন তো? আমাদের আসার পর যেই পুলিশ অফিসার নাহিদের কথা বলেছিল ওই নাহিদ হচ্ছে আসল সাকিব। ও সবার আড়ালে থাকে, সবাইকে ক্ষতি করে বেড়ায়, কিন্তু কখনো কারো সামনে আসে না। আমাদেরকে ওকে ধরতে হবে, এরপর ওর সকল কার্যক্রম বন্ধ করে দিতে হবে। কি বলছেন স্যার? এই অফিসারকে দেখে তো কোনো মতেই বোঝাই যায় না ও সাকিব হতে পারে, কিন্তু ও যে আড়ালে এত কিছু করে বেড়াচ্ছে এটা কোনোদিন বোঝারই বাইরে ছিল। সত্যি স্যার, আপনার চোখ ফাঁকি দেওয়ার অনেক কষ্টকর। এসব কথা পরে হবে রিফাত, এখন আমাদেরকে কাজ করতে হবে। একটু পরেই আনিকা রাফিকে বেঁধে নিয়ে আসবে। রাফিকে কাজে লাগিয়ে আমাদের সবকিছু করতে হবে।
রিফাত তখন রাজের দিকে অবাক হয়ে তাকিয়েছিল, হয়তো রাজের প্লেনের কিছুই বুঝতে পারছে না। রাজ তখন মুচকি হেসে সেখানে দাঁড়িয়ে রইল। একটু পর আনিকা রাফিকে বেঁধে নিয়ে আসলো। রাজ তখন রাফিকে একটা চেয়ারের সাথে বেঁধে তার সামনে গিয়ে দাঁড়ালো এবং বলল, তুমি এত বোকা, এটা যদি আমি আগে জানতাম তোমাকে আগে আমি অ্যারেস্ট করে ফেলতাম। তুমি কত বড় একটা অপরাধ করেছো, এরপরও আমরা তোমাকে ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমার বাবার দিকে তাকিয়ে। কিন্তু তুমি এটার যোগ্য নাও, তুমি ওই সাকিবের সাথে হাত মিলিয়েছো। আপনারা ভুল করছেন। অফিসার আমাকে অ্যারেস্ট করেছেন, যদি এটা সাকিব জানতে পারে তাহলে আপনাদেরকে ধ্বংস করে দিবে। ওর কত লোকজন আছে এই শহরে জানেন? ওই সাকিবকে আমরা চিনে ফেলেছি, ওকে আমরা ধরে ফেলবো। কিন্তু সাকিব যে তোমাকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করেছে সেটা কি তুমি জানো? কি বলছেন? সাকিব এটা করতে পারে না, ওর সাথে আমার অনেক দিনের ব্যবসাও আমার কোনো ক্ষতি করতে পারে না। সাকিব অনেক স্বার্থপর একটা ছেলে, ও যে কারো ক্ষতি করে দিতে পারে। তোমরা নিশ্চয়ই চায়ের দোকানদারের মৃত্যুর কথা শুনেছো। চায়ের দোকানদারকে ও ইনফরমার হিসেবে রেখেছিল, কিন্তু যখনই ওর কাজ শেষ হয়ে গিয়েছে তখনই চায়ের দোকানদারকে মেরে দিয়েছে। রাফি তখন রাজের কথা শুনে কিছুক্ষণ চিন্তায় পড়ে গেল। এরপর বলল, এখন আমি কি করব স্যার? আমি তো সাকিবের সাথে কাজ না করেও কোনো উপায় নেই। ওর সাথে যে একবার কাজ করতে শুরু করে আর কোনোদিন ওর সাথে বেইমানি করা যায় না। এখন আমি তোমাকে যেটা বলি সেটা শোনো। তুমি আমার কথা মতন কাজ করলে তোমার কোনো ক্ষতি হবে না, তাই আমার কথা মতন কাজ করো, তুমি নিরাপদে থাকবে। বলুন স্যার, সাকিব যদি সত্যি আমার সাথে বেইমানি করার চেষ্টা করে আমি ওকে ধ্বংস করে দিব। ও আমার সাথে এতদিন ধরে কাজ করেছে, আমার সাথে বেইমানি করলে ওকে আমি শেষ করে দিব। তুমি যতটা সহজ মনে করছো ততটা সহজ নয়। সাকিব তোমার সাথে অনেক বড় একটা গেম খেলে ফেলেছে, তোমাকে সবার চোখে অপরাধী বানিয়ে ফেলেছে। এখন তোমাকে সাকিবের উপর প্রতিশোধ নিতে হবে। আমি কিভাবে আমার উপর প্রতিশোধ নেব? আমাকে শুধু শিখিয়ে দিন, আমি ওকে ধ্বংস করে দিব। আমার সাথে বেইমানি করেছে, ওর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সাকিবকে গিয়ে আমাদের কথা বলবে, আমাদেরকে বন্দি করার কথা বলবে, এরপর আমাদেরকে ধরে ফেললে আমরা সাকিবকে ধরে ফেলবো। সেটা কি বলছেন স্যার? আপনাদেরকে বন্দি করলে ও আপনাদেরকে মেরে ফেলবে, আপনারা কিভাবে ওকে ধরবেন বলুন? তোমাকে চিন্তা করলে হবে না, তুমি শুধু সাকিবকে এটা গিয়ে বলবে যে আমরা ওকে চিনে ফেলেছি, ওকে মেরে ফেলতে চাইছি, আমাদেরকে যাতে ও বন্দি করে রাখে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমাকে ছেড়ে দিন। তুমি ভেবো না যে তোমাকে একদম ছেড়ে দিচ্ছি, তোমাকে আমরা সবসময় চোখে চোখে রাখবো। যদি আমাদের সাথে বেইমানি করার চেষ্টা করো তাহলে তোমার অবস্থা খুব খারাপ হবে। স্যার, আমি সাধারণ একটা ব্যবসায়ী, আমি সামান্য একটু লাভের আশায় কাজ করি, কিন্তু ও আমার সাথে এত বড় একটা গেম খেলবে এটা আমি যদি জানতাম তাহলে কোনোদিন ওর সাথে কাজ করতাম না। সেটা আমি জানি, তোমাকে এখন যেটা বলেছি সেটা করো, আমরা সবকিছুর ব্যবস্থা করছি। এরপর তারা রাফিকে ছেড়ে দিল। রাফি চলে গেল সাকিবের কাছে, গিয়ে সব কিছু বলল। এদিকে রাজ, আনিকা, রিফাত বসে আছে। তখন রিফাত বলল, স্যার, আপনার মাথায় কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না। আমাদেরকে বন্দি করলে আমরা কিভাবে ওকে ধরবো? ওরা কতজন লোক থাকবে? আমরাও কিভাবে ওদের হাত থেকে বেঁচে ফিরবো? রিফাত, তোমার তো আমার উপর ভরসা আছে নাকি? কোনোদিন তোমার কোনো খারাপ কিছু করেছি বলো? না স্যার, আমি আমার কথা চিন্তা করছি না। আমি যদি মরে যাই তাহলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আপনার কথা চিন্তা করছি। আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে এই দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমারও স্যার এমনটা মনে হচ্ছে, যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে অনেকের ক্ষতি হয়ে যাবে। প্লিজ আপনি এই কাজটা করবেন না। আনিকা, তোমার আমাকে না তো টেনশন করতে হবে না, আমি যেটা বলি সেটা শোনো। তোমাকে দায়িত্ব নিতে হবে এই মিশনটা সফল করতে হলে, তোমার সাহায্য একদম দরকার। বলুন স্যার, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি আমার জীবন দিয়ে হলেও আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আনিকা, আমার কাছে নতুন অফিসার এখানে আসবে। যখন আমাদেরকে সাকিব বন্দি করে নিয়ে যাবে তখন তুমি ওই অফিসারদেরকে নিয়ে ওইখানে গিয়ে আক্রমণ করবে, এরপর গিয়ে আমাদেরকে বাঁচাতে হবে। তুমি যদি পারো তাহলে বলো, না হলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি কি বলছেন স্যার? আপনার জন্য আমি আমার জীবন দিতেও প্রস্তুত। এই দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে যদি আপনি মারা যান। আপনি শুধু সাবধানে থাকবেন, আমার আপনাকে নিয়ে অনেক ভয় হচ্ছে। আমাকে নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই। আমি যদি মরে যাই তাহলে এই দেশের মানুষ মুক্তি পাবে, এই দেশের মানুষ অনেক বড় একজন অপরাধীর হাত থেকে মুক্তি পেয়ে যাবে। আমি প্রথমে সাকিবকে মারবো, এরপর যদি আমি মরে যাই তাহলে আমার কোনো দুঃখ নেই। আনিকা রাজের সামনে থেকে চলে গেল। রাজ কিছুই বুঝতে পারছে না। রাজ ওকে যে কাজটা দিয়েছে সেটা ও ঠিক মতো করতে পারলে তারা মরবে না, তারা সাকিবকে শাস্তি দিতে পারবে। তখন রাজ রিফাতকে বলল,
রিফাত, প্রস্তুত হয়ে নাও, আমাদেরকে এখন মিশনে যেতে হবে। একটু পরে আমাদেরকে বাইরে যেতে হবে। বাইরে বের হলে আমাদেরকে বন্দি করা হবে। তুমি সাবধানে থাকবে যাতে কোনো ক্ষতি না হয়। স্যার, আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার খুব ভয় হচ্ছে আপনাকে নিয়ে। এরকম বোকার মতন কথা বলো না রিফাত। আমরা নিজের জীবন দিয়ে হলো সাকিব কাজ শেষ করে তারপর শান্ত হব। এর আগে আমাদের কোনো কাজ করলে হবে না। আমি তখন সেখান থেকে চলে আসলাম, আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলাম না। হয়তো কান্না করে দিতাম দাঁড়ালেই, কারণ আমি তাকে অনেক বেশি ভালোবাসি। তাকে এই কয়েকদিন অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু কিভাবে তাকে বলবো? সে এখন মনপণ কোনো এক যুদ্ধে চলে যাচ্ছে। তাকে কিভাবে বাধা দেব, কিভাবে বলবো এই যুদ্ধে গেলে যে হয়তো আর কোনোদিন ফিরে নাও আসতে পারে? কিন্তু তাকে যে বলবো এই সামর্থ্যটা আমার কাছে নেই। আমি ভাষা হারিয়ে ফেলেছি। কি বলবো কিছু বুঝতে পারছি না। তখন সেখান থেকে চলে আসলাম। একটু পরেই আমার কয়েকজন অফিসার আসলো। আমি তাদেরকে দেখে বুঝতে পারলাম এরা হচ্ছে শহর থেকে আসা নতুন অফিসার। আমি তাদেরকে প্রস্তুত হতে বললাম। আর যে করে হোক আমাকে সফল হতেই হবে। এটা আমার ভালোবাসার যুদ্ধ। আমার ভালোবাসার মানুষটাকে বাঁচানোর জন্য এই যুদ্ধ আমাকে সফল হতেই হবে, না হলে আমার ভালোবাসাকে আমি হারিয়ে ফেলবো। এই পৃথিবীতে সবচেয়ে আপনজনদেরকে আমি হারিয়েছি, আর কাউকে হারাতে চাই না। আমি নিজে মরে গিয়েও তাকে বাঁচিয়ে তারপর ফিরতে চাই। রাজ তখন রিফাতকে নিয়ে বাইরে বের হলো। তারা বাইরে বের হলেই তাদেরকে বন্দি করা হবে, এটা রাজ জানে, কারণ রাফি সেটা তাদেরকে জানিয়ে দিয়েছে। রাজ বাইরে এমনি হাঁটছে আর রিফাতের সাথে গল্প করছে। তখন পিছন থেকে কেউ তাদেরকে কিছু একটা শোকালো। রাজ বুঝতে পারছে তাদেরকে কেউ একজন বন্দি করার চেষ্টা করছে। রাজ তখন তাদের এটা দেখে পরিত্রাণ পাওয়ার উপায় আগে থেকে গ্রহণ করে নিয়েছিল, কিন্তু তবুও অজ্ঞান হওয়ার নাটক করলো। রাজ জ্ঞানে আছে কিন্তু অজ্ঞান হওয়ার অভিনয় করছে। তখন তাদেরকে একটা ঘরের মধ্যে নিয়ে বন্দি করে রাখা হলো। রাজ তখন অপেক্ষা করছে কখন সাকিব আসবে। একটু পর সবাই উঠে দাঁড়ালো, এর মানে সাকিব আসছে। সাকিব রাজের সামনে এসে বলল, কি ভেবেছিলি রাজ, তুমি আমাকে ধরবে তাই না? আমাকে ধরা অত সহজ নয়। কত গোয়েন্দা অফিসার তোমার মতো আসলো গেল, আমাকে কেউ ধরতে পারেনি। তোমার মতো কত অফিসারকে আমি লাশ বানিয়ে ফেলে দিয়েছি, তুমি কি জানো? কিন্তু তুমি সে আমার সাথে যুদ্ধ করতে চলে আসলে, তোমার তো সাহস কম নয়। রাজ তখন চোখ মেলে সাকিবের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। সে রাজের তাকানো দেখে হাসলো। রাজ তখন তাকে বলল, কুত্তার বাচ্চা, তুই কি ভেবেছিলি তোকে আমরা ধরতে পারবো না, তাই না? তোর মতন একটা সাধারণ অপরাধীকে ধরা আমাদের কাছে খুবই সহজ ব্যাপার, তাই তোর সাথে একটু মজা করলাম। মৃত্যুর মুখে এসে গেছিস, তবুও তোর সাহস কমছে না। আর তোর কত বড় সাহস, তুই আমাকে সাধারণ একটা অপরাধী বলেছিস? জানিস আমি কতজন লোককে ফোন করেছি? সেই হিসাব যদি দিই তাহলে তোর বংশের হয়তো লোক নেই। তাহলে আমি যদি কতজন অপরাধীকে ধরেছিস তার হিসাব দেই, তাহলে এই দেশে এতজন লোক হবে না। তুই আমাকে ধরে রেছিস তাই না? সাকিব তখন রাজের হাতের উপর কিছু একটা দিয়ে আঘাত করলো। রাজ অনেক ব্যথা পেল। তাকিয়ে দেখে একটা রডের টুকরো। রাজের হাত প্রায় ভেঙে গেছে। এমন অবস্থা। তখন সাকিব রিফাতের দিকে এগিয়ে গেল। রিফাত তখন বলল, ওই শুয়োরের বাচ্চা, তোর সাহস কি করে হয় স্যারের গায়ে আঘাত করার? তোর মারার ইচ্ছা হলে আমাকে মার, দেখি তো কত বড় সাহস। তুই আমাকে মেরে ফেল, তবুও স্যারকে কিছু করবি না। তুই যে একটা চামচা সেটা আমি আগ থেকে জানি। তোর এত মায়া কিসের জন্য? এই ছেলেটার জন্য? এই ছেলেটার কারণে তুই আজও মৃত্যুর মুখ চলে আসেছিস। তুমি কতবার বলেছি আমাদের সাথে কাজ করতে, কিন্তু তুই ওই ছেলেটার সাথে কাজ করেছিস। তোর তো সাহস কম নয়। কুত্তার বাচ্চা, তুই কিভাবে ভাবলি আমি আমার দেশের সাথে বেইমানি করব? আমি যদি মরেও যাই তবুও আমার দেশের সাথে কোনোদিন বেইমানি করব না। আমাদের মৃত্যুতে যদি একজন অপরাধী ধরা পড়ে তাহলে আমরা মৃত্যুকে বরণ করে নেই নির্দ্বিধায়। এত প্রেম এই দেশের জন্য? তাহলে মর আজকে। তোরা এতদিন মরিসনি, কিন্তু আজ আমার হাতে মরবে। তোদের মতো কত অফিসারকে আমি মেরে ফেলেছি, তার কোনো হিসাব আছে?
তোর যখন এতই পাওয়ার তাহলে আজকে আমাদের মেরে দেখা। যদি তুই আমাদেরকে মারতে পারিস তাহলে বুঝবো তুই একজন অপরাধী, না হলে তোর মতন একটা কাপুরুষকে আমি কোনোদিন অপরাধী মানবো না। তোরা কি ভেবেছিস তোরা আমাকে এরকম করে কথা বলবি আর আমরা তোকে এভাবে মেরে ফেলবো? তোদেরকে আমি এমন ভাবে মারবো পুরো পৃথিবী তোদেরকে দেখে ভয় পেয়ে যাবে। আরে বোকা, আমাদেরকে মারা এত সহজ না। আমরা কোনো সাধারণ অফিসার নই, আমরা গোয়েন্দা সংস্থার সবচেয়ে ভয়ঙ্কর দুজন অফিসার। তুই পারলে আমাদেরকে মেরে দেখা। তোদের মাল এত শখ কেন? এত তাড়াতাড়ি মরে যেতে চাস? তাহলে মর তোরা। আনিকা তখন চলে এসেছে, এসে দেখলো সাকিব রাজকে গুলি করার জন্য বন্দুক উঠিয়েছে। তখন আনিকা সাকিবের হাতে গুলি করে দিল। রাজ তখন হাসতে হাসতে বলল, কি বলেছিলাম আমাকে মারা এত সহজ না। এই দেখ আমাদের অফিসাররা চলে এসেছে। তুই কি ভেবেছিলি আমরা জানতে পারবো না তুই আমাদের ফাঁদে পা দিয়েছিস? তুই কি ভেবেছিস তুই আমাদেরকে বন্দি করেছিস? না, আমার হাতে তুই বন্দি হয়েছিস। আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কে করলো? কে আমার পরিচয় করে দিল? আমার পরিচয় পাওয়ার যোগ্য তো তাদের নেই। তোর মতন একটা সাধারণ অপরাধীর পরিচয় পেতে আমাদের এত সময় লাগে না, কিন্তু তুই আমাদের সাথে অনেক খেলা করে ফেলেছিস। কিন্তু আজকে তোর সাথে আমরা এমন খেলা করেছি যাতে তুই বোকা বনে গেছিস। আমরা তোকে আমাদের ফাঁদে পা দিতে বাধ্য করেছি। সাকিব পড়ে যাচ্ছিল গুলি লাগার ফলে, অনেক রক্ত বের হচ্ছে। তখন রাজ তাকে বন্দি করলো। রাজ তার অফিসারদেরকে দিয়ে তাকে শহরে আদালতে পাঠিয়ে দিল। পুরো দেশে এটা নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন পর্যায় থেকে রাজকে অভিনন্দন জানানো হচ্ছে। আজকে রাজের এই এলাকায় শেষ দিন হতে চলেছে। কাল সকালে হয়তো শহরে চলে যাবে, সেজন্য রাতে বসে আছে। রিফাতও চলে গেছে। তখন আনিকা আসলো, অনেক মন খারাপ দেখাচ্ছে তাকে। রাজ কি তার ভালোবাসার কথা তাকে বলে দিবে নাকি বলবে না? আজকে তো শেষ দিন, যদি না বলে তাহলে হয়তো আর বলতে পারবে না। যা হবার হবে। তখন রাজ আনিকাকে বলল, আনিকা, তোমার কি আমার কিছু কথা বলার আছে? বলুন স্যার, কি বলবেন? জানি না কে তুমি, চেষ্টা করুন কখনো জানতে। জানি না থাকো কোথায়, হয়তো এই দেশের কোনো প্রান্তে। দেখিনি তোমায় কখনো। হয়তো তুমি অষ্টাদশী কোনো তরুণী, কিংবা লেখকের উপন্যাসের যতনে গড়া কোনো মায়াবিনী। হয়তো তোমার টানা টানা দুটো চোখের পৃষ্ঠে লুকায় কালো কেশের কাজল আচর। তোমার চোখের তারাই হয়তো মানাই বেশ। হয়তো তোমার কণ্ঠ জুড়ে সুমিষ্ট মধুর সুর খেলা করে। মায়াবিনী, হয়তো তোমার মুখখানি দেখে লোটাই শান্ত বেলা। যদিও হয়তো বা দেখবো না তোমায়, তবুও প্রেমে পড়েছি। আমি যে শুধু মুগ্ধ হয়েছি দুর্বার্থ তোমার নামে। ফিরিয়ে দেবে কি তুমি আমায়? কখনো যদি তোমাকে শোধাই, যাবে কি তুমি অদূরে চলে? যদি ভালোবাসি বলি তোমায়, আমারই স্পর্শে কি তোমার হৃদয় বৃষ্টি হয় কখনো? না, বলো না তুমি কিছুই। যদি বলি ভালোবাসি তোমায়, আমি চাই শুধু তোমার হতে। তোমার নিঃশ্বাসে বিশ্বাসে আমার সবকিছু তোমার হাতে। চাইলে তুমি নিতে পারো আমার প্রাণ। একাকী নিঃসঙ্গ জীবন নেবে কি তোমারই আপন করে? তোমারই পাশে মনোহারী আকাশে রেখো আমায় আপন করে। আর তো কিছু চাই না আমি। আমি তখন কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। তাকে চাপটি জড়িয়ে ধরলাম, কান্না করছি। তখন সে বলল, কি হলো, কান্না করছো কেন? খুব ভালোবাসি আপনাকে। কিন্তু বলনি কেন? ভয় লাগছিল হারিয়ে ফেলার। আরে কোনো ভয় নেই, আমি তোমার হয়ে গিয়েছি। তখন সে রাজকে জড়িয়ে ধরে বসেছিল। রাতটা এভাবে কেটে যাবে। পরের দিন সকালে রাজ আনিকাকে বলল, এবার তো আমাকে যেতে হবে। আমি আবার আসবো এখানে তোমাকে নিয়ে যেতে। না, আমি যেতে দেবো না। প্লিজ, আপনি আরও একটা দিন থাকেন। আমি আজকে পুলিশের চাকরি থেকে রিজাইন নিয়ে আপনাকে বিয়ে করতে চাই। কিন্তু চাকরি ছাড়বে কেন? না, আমি আপনার পাশে থাকতে চাই। প্লিজ না করবেন না। ওকে, সমস্যা নেই, আজকেই তাহলে বিয়েটা করে নি। চলেন তাহলে। এরপর নীরবে তাদের বিয়েটা সম্পূর্ণ হলো। রাতে ট্রেনে বসে আছে রাজ এবং আনিকা। আনিকা রাজকে জড়িয়ে ধরে আছে। রাজের পুরা কপাল বাসরটা হলো না, তবে আগামীতে হবে। সবকিছু হারিয়ে হলেও রাজ সফল হয়েছে। সত্যি বলতে অবিরাম চেষ্টা করলে মানুষ এমনিতেই সফল হয়। তাই চেষ্টা করতে থাকুন, সফলতা আসবে নিশ্চয়ই। আর সমাজ থেকে সকল অপরাধ সরিয়ে সমাজকে গড়ে তুলুন সমাজের মতো করে। সবাই ভালো থাকুন, নিজের প্রিয় মানুষটাকে নিয়ে প্রিয় মানুষটার খেয়াল রাখুন। এই দেশটা আমাদের আরেক মা।
আমরা মাকে যতটা ভালোবাসি ঠিক ততটাই যেন আমাদের দেশকে ভালোবাসি, এটাই সবার কাছে প্রত্যাশা। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।